মগের মূল্যকের বদলে আপনি মবের মূল্য শুরু হয়ে গেছে, এটা বলতে পারেন, মবের মূল্যক আর কি। প্রথমত হলো যে আমি কিন্তু ঢাকায় বিশ্ববিদ্যালয় বা যে কোনো বিশ্ববিদ্যালয়কে ছাত্র রাজনীতির বাইরে আমি চিন্তাই করতে পারি না। এটা আমার একটা সীমাবদ্ধতা। চিন্তা করতে পারি না এই জন্য যে এই বিশ্ববিদ্যালয়টা, যে বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্র ছিলাম, সেই বিশ্ববিদ্যালয়ে ভাষা আন্দোলন 54, 62, 66, 69, 70, 71, 90 এবং 24 কিন্তু এই বিশ্ববিদ্যালয় থেকে তৈরি করা। সুতরাং এইখানে ছাত্র রাজনীতি থাকতে হবে। হুমায়ুন ভাই যেটা বলেছেন, কীরকম ছাত্র রাজনীতি, যেটা উনি বললেন, ব্যারিস্টার বললেন যে কীরকম ছাত্র রাজনীতি, ওনার বাবার আমলে একটা উদাহরণ দিলেন। ওই ছাত্র রাজনীতিটাকে আসলে ফিরিয়ে দাও, হ্যাঁ, আমাদের সেই সুন্দর দিনগুলো ফিরিয়ে দাও, ওই রাজনীতিতে থাকতে হবে। ওটা না থাকলে হবে কি, এই যে সোশিওলজিস্টরা এই যা যা ঘটে হঠাৎ হঠাৎ করে যে অ্যানোমি তত্ত্ব একটা বাইর করে, ওই মব তত্ত্ব, যেটা যেটা ভালো বলছেন, আমি যদি আপনাকে মারি 100% দোষ আমার, আমি আর হুমায়ুন ভাই একরকম হয়ে গেলাম 50-50, ওনারা যোগ দিলাম 75, মানে 25-25, চারজন মারলে 25, আর যদি 40 জন মারে কোনো বিচার হবে না, কে কাকে মারছে, কখন মারছে, কীভাবে মারছে। আর কোর্টে গেলে তো ব্যারিস্টার সাহেবরা ইয়ে করবে, ও কি হাত দিয়ে মারছিল নাকি লাঠি দিয়ে মারছিল, পায়ে এরম করে মারছিল নাকি পায়ের তলায় মারছিল, এইসব করতে করতে এগুলো কোনো বিচার হবে না। তো এই জায়গাটায় যদি আমি সুস্থ ধারার একটা ছাত্র সংগঠন বা সুস্থ ধারার যে ছাত্রদের আদর্শিক একটা সংগঠন, সেগুলো যদি আমরা গড়ে তুলতে না পারি, তাহলে কিন্তু এগুলো ঘটতে থাকবে। এবং এই ঘটনাগুলো তখনই বন্ধ হবে যখন আপনি বিশ্ববিদ্যালয় থেকে আগে শিক্ষক রাজনীতি বন্ধ করেন। ঠাস করে সুযোগ পাইছে, এখন ছাত্র রাজনীতি বন্ধ করে দিলাম, মানে কি? আগে ভাই শিক্ষক রাজনীতি বন্ধ করেন। বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সমস্যা আমার কাছে এখন শিক্ষক রাজনীতি। তারা বিভিন্ন দলে বিভক্ত। তারা, আমাদের সময় তো শিক্ষকরা বিভিন্ন কালারে বিভক্ত ছিলেন, সাদা, নীল, কি আছে, গোলাপি, এখন গোলাপি আছে কিনা জানি না। কিন্তু ক্লাসরুমে গেলে আমি কোনো কালার বুঝতে পারতাম না। মোহন ভাই বা যারা গেছেন, আমরা কোনো কালার বুঝতে পারতাম না। ইভেন যখন বাকশাল তৈরি করা হয়, আমার মনে আছে একজন পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর, উনি বলতেছিলেন যে এটা একটা সেকেন্ড রেভলিউশন। আমি বললাম যে আপনি কি রেভলিউশন পড়াচ্ছেন আমাদেরকে? আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম যে এটা রেভলিউশন না। এটা নিয়ে 1 ঘন্টা বিতর্ক হলো, কিন্তু করা সম্ভব ছিল। এখন এগুলো কিছুই করা সম্ভব। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তো আমরা প্রত্যাশা থাকতেই পারে যে এখানে দুর্নীতির ছোঁয়াটা তেমনভাবে লাগবে না, এবং তাদের কাছে এই প্রত্যাশা করাও যেতে পারে। এবং তাদের যা ইমেজ আছে, মানে যারা আছেন ওখানে, তারা এরকম কোনো দুর্নীতি করবেন না, এটা বিশ্বাসও করা যায়, আস্থাও আছে। কিন্তু হুমায়ুন ভাই যেটা ইম্পর্টেন্ট কথা, যে আপনি টাকা পাবেন, $1 বিলিয়ন পাচ্ছেন, আপনি এটা খরচ করতে হবে। তো এটা তো আপনি প্রজেক্টে খরচ করবেন, উন্নয়ন বাজেটে খরচ করবেন। একটু আগে স্থবিরতা বললাম না, আপনারা বাজেট থেকে আপনি 1 লক্ষ কোটি টাকা কিন্তু ছাঁটাই করছেন। পঞ্চদশ পরিকল্পনা কিন্তু আপনি বাতিল করে রাখছেন। তো ভাই, পঞ্চদশ পরিকল্পনার সাথেই তো উন্নয়ন পরিকল্পনা যুক্ত, তো ওইটারে বাতিল করে রেখে উন্নয়ন কেমনে বাস্তবায়ন করবেন? এবং উন্নয়নের ফাইল, আমি একজন উপদেষ্টাকে দেখেছি যে উনি একটা ফাইল দেখিয়ে সাংবাদিকদের বলছেন যে এই ফাইলটা আমার পুরো পড়তে হবে। ভাই, উপদেষ্টা লেভেলে, সেক্রেটারি লেভেলে পুরো ফাইল পড়া যাবে না। কোনো কোনো মন্ত্রণালয় আছে, কোনো ছোটো মন্ত্রণালয়ে পড়া যাবে। বড় মন্ত্রণালয় আছে যেখানে 172টা প্রজেক্ট চলে, 200টা প্রজেক্ট চলে। এডিবির প্রজেক্ট ডক হলো 300 পৃষ্ঠার, হ্যাঁ, তারপরে কনসালটেন্টের রিপোর্ট হলো আরও 500 পৃষ্ঠা। তারপরে আবার টেন্ডার ডকুমেন্টের ইভ্যালুয়েশন কমিটি আছে, টেকনিক্যাল কমিটিজ আছে, সব কিছু হয়ে একটা পারচেস কমিটিতে যাবে। সো এই লেভেলে যাওয়ার পরে আপনি যদি খালি ফাইল পড়ার চিন্তা করেন, ভাই 1 মাসের মধ্যে এইসব ফাইল পড়ে শেষ করতে পারবেন না। সো আপনাকে সিও অফ এ কর্পোরেট, মানে বিগ কর্পোরেটের সিও, তাদের ইন্টারভিউ আমি পড়েছি, তারা শুধু লাস্ট লাইন দেখে যে কি অ্যাপ্রুভাল চাওয়া হচ্ছে, আমি অ্যাপ্রুভাল দিব কিনা, ইয়েস অর নো, আমি দিব নাহলে দিব না। যদি প্রশ্ন থাকে ব্যাক টু প্যাভিলিয়ন, যাও আমাকে বুঝিয়ে দাও। কিন্তু এই যে আপনি যে টাকা পয়সা, দুর্নীতি আমি করবো না, একজন মানুষ, আমি জিরো দুর্নীতি, আমি একদম দুর্নীতি, ওই যে টাকায় ছুবো না সোহরাদ্দি সাহেবের মতো, না আমি কোনো টাকাই ছুবো না, কিন্তু আমাকে তো কাজটাও করতে হবে। সেই কাজটা করার জন্য আপনাকে যে গতি, যে সাহস, যে নেতৃত্ব লাগবে, সেটা আপনাকে কিন্তু দিতে হবে। না হলে আপনি ওই ওয়ার্ল্ড ব্যাংকের টাকা পান, এডিবির টাকা পান, আপনি ওই যে ডিএফআইডির টাকা পান, জাইকার টাকা পান, এএফডির টাকা পান, প্রত্যেকটা কিন্তু একটা টাইম বাউন্ড আছে। এবং আপনি যখনই একটা লোন এগ্রিমেন্ট করবেন, তখন কিন্তু টাকা যেদিন থেকে ছাড় হবে, ওদিন থেকে ইন্টারেস্ট কাউন্ট হতে শুরু করবে। সো আপনি যদি দেরি করেন, তাহলে আপনি টাকাও ছাড় করলো না, ইন্টারেস্টও কাউন্ট করবেন। সো এই সব মিলায় আমাদেরকে গভর্নমেন্টটাকে এই
আপনার সংস্কার, গভর্নমেন্টের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন, গভর্নমেন্টের আদার সংস্কার যেটা করবে সেটা, আইন শৃঙ্খলা, সব কিছুর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর একটা বড় ধরনের সংস্কার তারা নিজেরা করবেন। যেটা রুমিন ফারহান বললেন যে রাজনৈতিক দল কিভাবে সংস্কার করে আত্মশুদ্ধি করে আত্মসমালোচনা করে সামনে এগোবে, এটা রাজনৈতিক দলকে ডিসাইড করতে হবে। আর তারা যদি ডিসাইড না করেন, যেমনভাবে অন্তর্বর্তীকালীন সরকার কোনো কিছু যদি তাদের যে কারণে তাদের আগমন সেটা যদি পূরণ করতে না পারেন, তাহলে জাতির কাছে যেমন দায়বদ্ধ থাকবেন, রাজনীতিবিদরা একইভাবে দায়বদ্ধ থাকবেন।